সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকে যে বিষয়গুলো থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি সাজিয়েছি অনুষ্ঠানটি যাতে করে সবার উপকার হয়। কারণ একটি হচ্ছে ট্যাক্স। আপনারা জানেন ট্যাক্স ফাইল আগামী জানুয়ারির 26 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। কাজেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেই অংশটি আমি আজকে তুলে ধরব প্রথম অংশে। তারপর থাকবে ইমিগ্রেশনের ব্যাপারটি। আপনারা সবাই জেনে গেছেন যে 75টি দেশ নিষিদ্ধ তালিকায় গেছে ইমিগ্রেন্ট ভিসার ব্যাপারে। কিন্তু 75টি দেশ আমাদের জন্য ইম্পর্টেন্ট না। বাংলাদেশের ব্যাপারটি হচ্ছে আমাদের আর কোন দেশ আছে দেখার আমাদের দরকার নেই, কিন্তু বাংলাদেশ আছে, এটি হচ্ছে ব্যাপার। কিন্তু আসলে গত বুধবারে এটি বের হয়েছে। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, গত শুক্রবারে, যেরকম একটা কিছু হতে যাচ্ছে। বুধবারে সেটি হলো ফক্স নিউজ প্রথমে এই খবরটি ব্রেক করেছে। কিন্তু এখানে ইনফরমেশন, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন এবং অনেকখানি পরিষ্কার করে অনেক কিছু বলা হয়নি। সেটি আজকে তুলে ধরবো। বেশ কয়েকটি সেগমেন্ট থাকবে সেখানে। এবং সম্প্রতি ডিট্রয়েট এই সপ্তাহে গিয়েছিলেন গত পরশুদিন প্রেসিডেন্ট ট্রাম্প। উনি সেখানে বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য দুটি বিষয় আমি তুলে ধরবো আপনাদের সামনে। একটি হচ্ছে SBA লোনের ব্যাপারটি এবং সেখান থেকে কিভাবে এটিকে ব্যবহার করা হবে যাতে করে নাগরিকত্ব কেড়ে না যায়, স্পেশালি যারা প্রসেসিংয়ের মাধ্যমে অর্থাৎ ন্যাচারালাইজ প্রসেসের মাধ্যমে নাগরিক হয়েছেন, সেই বিষয়টি থাকবে এবং সেটি আমি তুলে ধরবো আপনাদের কাছে। কাজে চলুন শুরু করি। IRS যেহেতু বলেছি সেখান থেকে শুরু করব। যদি আপনার মূল কাজের পাশাপাশি আরেকটি সাইড জব থাকে, ছোটোখাটো অন্য যেটি দিয়ে আপনি ইনকাম করে থাকেন, ইট ডাজেন্ট ম্যাটার কত ছোট এই অ্যামাউন্টটি আপনি ইনকাম করছেন এখান থেকে, এই সেকশনটা তাহলে আপনার জন্য আজকের প্রোগ্রামে এই সেকশনটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? IRS ক্র্যাকডাউন করবে অন দ্য সাইড জবস ইনকাম এবছর খুব ভালো মতো। অ্যান্ড আমি যেই বিষয়গুলি তুলে ধরবো, মিস্টেকগুলো, ভুলগুলি হয়ে থাকে, যার কারণে এই ট্রিগারটি IRS বসাতে পারে এবং IRS লেটার পাঠিয়ে দিতে পারে আপনাকে। ওকে, সো এটি এমন কোনো বিষয় না যেটি বায়বীয় কথা বলছি আমি। ইটস এ ভেরি ওয়েল ডকুমেন্টেড জিনিসগুলি আমরা আপনাদের কাছে তুলে ধরবো। ইটস নট এ জেনারিক আর্টিকেল, রাইট? অ্যান্ড এটি একটি যেটি দেখবেন সেটি হচ্ছে আসলে একেবারে র ট্রুথ। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমাদেরকে বুঝতে হবে যে সংখ্যাটি কী। তারা IRS কাকে বলছেন সাইড জব, সাইড হাসল বলে থাকি, সাইড ইনকাম বলে থাকি, সেটি কি? ওকে, সো আসলে কি কোয়ালিফাই করে, কিসের কোয়ালিফিকেশনে তারা এটা বলছে যে এইটাকে আমরা ধরবো সাইড জব হিসেবে? সো প্লেন বাংলা ভাষায় যদি আমরা বলতে চাই, আর প্লেন ইংলিশ, তাহলে হবে কি, এনি অর্থ, এনি মানি, যে কোনো অর্থ আপনি আয় করে থাকেন আপনার নর্মাল W2 পেচেকের বাইরে, অর্থাৎ আপনার একটি মূল কাজ আছে, তার বাইরে আরেকটি কাজ আছে, সেখান থেকে আপনার ইনকাম হয়ে থাকে। ওকে, সো কমন এক্সাম্পল তুলে ধরি। সো ইটস গোয়িং টু বি লাইক দিস অন স্ক্রিনে। চলুন, উবার, লিফট, ডোরড্যাশ, ইনস্টাকার্ট। ওকে, আপনি যদি পরবর্তী আরেকটি দেখাই, আপনি যদি জিনিস, দ্রব্য বিক্রয়, যে কোনো জিনিস, পণ্য দ্রব্য হতে পারে, থিংস, আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রয় করে থাকেন। আমরা বলছি ইবে, Etsy, ফেসবুক মার্কেট প্লেস, অ্যামাজন। ওকে, ফ্রিল্যান্সিং ওয়ার্ক যেটি অনেকেই করে থাকেন, এটা আরেকটা বড় একটি অংশ। ওকে, এবং যেটির কথা আমরা বলছি সেটা হচ্ছে ডিজাইন ওয়ার্ক, এডিটিং ওয়ার্ক, কোডিং ওয়ার্ক, মার্কেটিং, কনসাল্টিং। আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে কোনো ইনকাম করে থাকেন, ইভেন ইটস এ স্মলার অ্যামাউন্ট, ছোটোখাটো যদি খুব অল্প বিস্তর আপনি আয় করে থাকেন, এটি হচ্ছে এরকম হতে পারে যে ইউ আর টকিং অ্যাবাউট, আমরা বলছি ইউটিউব, টিকটক, ইফ ইউ হ্যাভ অ্যাফিলিয়েটেড ইনকাম, স্পন্সরশিপ ইনকাম, অর্থাৎ আপনি অন্য কারো পণ্য বিক্রয় করে থাকেন যার মাধ্যমে আপনি একটি কমিশন পেয়ে থাকেন, দ্যাটস অল, এই সমস্ত কোয়ালিফাই করবে অ্যাজ এ সাইড জব, সাইড হাসল। অ্যানাদার ওয়ান, আরেকটা বিগ ওয়ান, ক্যাশ জব। অনেকে নগদে অর্থ নিয়ে থাকেন। ওকে, কিন্তু করেন কি, ইফ ইউ গেট পেইড থ্রু ক্যাশ অর ক্যাশ প্ল্যাটফর্ম, ক্যাশ পেতেও পারেন আপনি, ক্যাশ প্ল্যাটফর্ম যেটি আপনার অন স্ক্রিনে দেখছেন সেখান থেকেও পেতে পারেন। উই আর টকিং অ্যাবাউট PayPal, Zelle, Venmo. ওকে, সো ইটস আ বিগ পার্ট যেটা সাধারণ মানুষ মিস করে যান, স্পেশালি এবছর মিস করার সম্ভাবনা আরও বেশি, কারণ আমরা এটাকে খুব সাধারণভাবে নেই। ইট ডাজেন্ট ম্যাটার এই আপনি পার্ট টাইম করছেন, এটা আপনি অকেশনাল যখন তখন করছেন, সিজনাল করছেন, অথবা আপনি এমনভাবে নিয়েছেন ইটস আ ফান, লাইক আ হাবি, ইট ডাজেন্ট ম্যাটার।
যদি আপনার এই বিনিময়ে অর্থ আয় করে থাকেন, ইফ ইউ রিসিভড ইনকাম ইন এক্সচেঞ্জ ফর দিস প্রোডাক্ট ওর সার্ভিস, সেবামূলক হতে পারে, শুধু প্রোডাক্টই না, আপনি সার্ভিসও দিয়ে থাকতে পারেন, দ্যাট ইউ প্রোভাইডেড, দেন আইআরএস কি করছে, আইআরএস আশা করছে যে আপনি এই ইনকামটি রিপোর্ট করবেন আপনার ট্যাক্স রিটার্নে। সো একটি ভালো প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে কেন আইআরএস ক্র্যাকডাউন করছে এই যে হার্ড, খুব শক্তভাবে রাইট নাও, ইভেন স্মলার অ্যামাউন্ট, স্পেশালি সাইড জব, সাইড হাসল ইনকামে। সিম্পলি তার কারণ হচ্ছে এখন তারা এটি করতে পারেন, বিকজ দে ক্যান। কেন? তাদের এই ক্যাপাসিটি আছে, দে আর কেপেবল অফ ডুইং ইট উইথ দ্য টেকনোলজি। এখন যে টেকনোলজি তারা ব্যবহার করবে এই বছর, দে আর কেপেবল, তাদের এটা সামর্থ্য আছে এটা করার। সো হোয়াট আই মিন বাই দিস প্ল্যাটফর্ম আপনি যখন ইউজ করবেন, প্ল্যাটফর্ম কি করে? ট্র্যাক ট্রানজ্যাকশন। মার্কেট প্লেস যেটি আছে সেটি ট্র্যাক করে সেলস। পেমেন্ট প্রসেসর দে ক্রিয়েট রেকর্ডস, ক্রেডিট কার্ড হোক যেটাই হোক, এবং আপনার ব্যাংক অফকোর্স তারা ট্র্যাক করে ডিপোজিটস। আপনি যখন ডিপোজিটটা করে থাকেন, সেটা নগদ হোক, ক্যাশে হোক, জেল হোক, ডাজেন্ট ম্যাটার। সো আইআরএস আইডেন্টিফাই করে কে হু ইজ, তারা 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 তাদের পিছনে যাবেন যাদের সাথে তাদের ম্যাচিং স্ট্র্যাটেজি ম্যাচ করে ফেলবে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, আপনার যেটা বুঝতে হবে যে হাউ দে আর ডুইং দিস, এবং আপনি কি করতে পারেন যাতে এটা অ্যাভয়েড করে আপনি এটির আইআরএসের টার্গেট বা লক্ষ্যবস্তুতে পরিণত না হন। সো হিয়ার ইজ হোয়াট হ্যাপেন্স, কি হয় এসেনশিয়ালি, এসেনশিয়ালি আইআরএস কম্পেয়ার করে আপনি যেটা রিপোর্ট করেছেন আপনার ট্যাক্স রিটার্নে এবং থার্ড পার্টি, বিভিন্ন পার্টি যারা পে করেছেন আপনাকে, তারা যেটি রিপোর্ট করেছে আইআরএসকে, কারণ তারা ওইটি সুবিধা নিতে চান। আপনাকে $1,000 পে করেছেন কেউ, এটা কিন্তু তারা খরচ দেখাবেন আইআরএসে, তারা সাবমিট করবেন। আইআরএস এই দুটির মধ্যে ম্যাচ করে, অ্যান্ড ওয়েন দোজ টু নাম্বারস, এই দুটি সংখ্যা যখন ম্যাচ করে না, তাহলে তাদের কম্পিউটার কি করে? এটিকে রেড ফ্ল্যাগ বসিয়ে দেয়, দে ফ্ল্যাগ ইট। এসেনশিয়ালি ইটস অ্যান অটোমেটেড সিস্টেম দ্যাট নোটিসেস, তারা যেটা এই অটোমেটেড সিস্টেম খেয়াল করে, লক্ষ্য করে মিসম্যাচ কিসের মধ্যে? বিটুইন ইউ রিপোর্টেড, আপনি যেটা রিপোর্ট করেছেন, এবং অন্যান্য মানুষ আপনার বিপক্ষে যেটি রিপোর্ট করেছে। নাও আমি কিছু জিনিস ধরবো, অ্যান্ড দিস ইজ দ্য নাম্বার ওয়ান ট্র্যাপ। এটি একটি ট্র্যাপ। কোনটা? দ্য বিগেস্ট মিস্টেক হচ্ছে ইটস পিপল, আমরা যারা আছি অনেকেই মনে করে থাকি যে সাইড জব, সাইড হাসল ইনকাম যেটি আছে, আমি যেটা আয় করেছি এটা খুবই নগণ্য, ইটস টু স্মল, এটা কোনো ম্যাটারই করে না। সো অনেকে আছেন, লাটস অফ পিপল, যারা মনে করেন, তারা এরকম বলে থাকেন, আই ডিডন্ট মেক মাচ মানি, আমি তো সেরকম অর্থ বানাই নেই, ইটস ফ্রম মাই সাইড জব or side hustle. So, you know, তারা হয়তো they are not going to care. IRS will not care. So, I just want to clarify this for you. আপনি যদি সেই দলের হয়ে থাকেন, in your previous experience, ইতিপূর্বে আপনি যখন করেছেন, আপনাকে এটা কেউ কখনো ধরেনি। আগের বছরগুলোর কথা বলছি। Let's just say আপনি কিছু অর্থ আয় করেছেন and you did not report it ইতিপূর্বে, আগের বছর। IRS and didn't do anything and nothing happened. কিছুই হয়নি। তার কারণ কি? তার কারণটা এইটা না যে অর্থের পরিমাণটি ছিল খুব নগণ্য, দ্য অ্যামাউন্ট অফ ইউ মেড ওয়াজ টু স্মল। নো, দ্যাটস নট দ্য রিজন। ইউ ডিড নট গেট দ্য আইআরএস লেটার, আপনি আইআরএস লেটার পাননি, তার কারণ আইআরএস আসলে দেখেইনি সেটি, ওদের সিস্টেমেটি আসেনি। আইআরএস ডিড নট সি ইট, অ্যান্ড যেই কারণে দে ডিড নট নো অ্যাবাউট ইট, তারা জানতে পারেনি, বাট দে সি ইয়োর ইনকাম নাও, and the size is not going to protect you. আপনাকে এটা কত নগণ্য হোক, কত বড় হোক, এটা আপনাকে প্রোটেক্ট করবে না। IRS can see your income now. ডিফারেন্ট স্টোরি, আরও অনেক বড় ব্যাপার, বাট আমি তুলে ধরছি ছোট্ট করে। সো আমি কয়েকটা কুইক এক্সাম্পল আপনাদের দেব। লেটস সে, ধরে নিন যে আপনি $2,200 আয় করেছেন আপনার সাইড জব থেকে, যে কোনো সাইড জব থেকে, এবং আপনার যে পেয়ার, যিনি আপনাকে পে করেছেন, উনি আপনাকে একটা 1099 পাঠিয়েছেন। ওকে, সো এই যে ঘটনাটি আছে, যে আপনি রিসিভ করেছেন $2,200, ওকে, বাট আপনি এটা রিপোর্ট করেননি, দেন ইটস আ মিসম্যাচ। কারণ আপনাকে যে পে করেছে ও কিন্তু দাবি করে বসে আছে। দিস ইজ গোয়িং টু বি মিসম্যাচ অ্যান্ড ইটস গোয়িং টু বি ক্লিন অ্যান্ড ইটস গোয়িং টু বি অবভিয়াস, একেবারে পরিষ্কার হবে। দ্যাটস কাইন্ড অফ থিং ইটস গোয়িং টু ট্রিগার, এটা ট্রিগার করবে আইআরএস এর লেটার, আপনি পেয়ে যাবেন, কোনো ব্যাপার, মানে কোনো সন্দেহ নেই ব্যাপারটিতে। ওকে, সো ইন দিস সিনারিও
ইভেন আপনি $2200 আয় করেছেন, আপনার খরচ হয়ে গেছে তার চেয়েও বেশি, আপনি $2200 আয় করতে গিয়ে দেখা গেল $2400 খরচ হয়ে গেছে, আপনি আসলে কোনো প্রফিট করেননি, জিরো প্রফিট, অ্যাকচুয়ালি আপনি মাইনাস, তাহলে হবে কি জিরো ট্যাক্সেবল ইনকাম। অল দ্য আইআরএস যেটি দেখবে সেটি হচ্ছে যে আপনি কিন্তু রিপোর্ট করেননি, আপনি $2200 ইনকাম করেছেন, অর্থাৎ আইআরএস যেটি দেখবে সেটি হচ্ছে আপনি আয় করেছেন $2200 যেটি আপনি রিপোর্ট করেননি। ওকে, নাও আপনি যেটি আপনি কিন্তু আপনার এক্সপেন্সটি দেখাননি, দেন না গেটে সি ইউর এক্সপেন্স, আপনি যে খরচ করেছেন আপনার খরচ বেশি হয়ে গেছে আয়াচ্ছে, সেটি তারা দেখবেন না। অ্যান্ড তারা কি করবে, তারা বলবে তারা আপনার এই $2200 উপরে ট্যাক্স বসিয়ে দিবে গ্রস ইনকামের উপরে, যেটা আপনি বানিয়েছেন, অর্থ আয় করেছেন। দ্যাট $2200 ইউ মেড, যখন আপনি ইন রিয়ালিটি সত্যিকার অর্থে বাস্তবে ইউ শুড নট, এটা ইনকাম না, আপনার এটা লস হয়ে গেছে। সো আমি যেটি আপনাদের বলছি, দ্য বেস্ট ওয়ে ইজ টু রিপোর্ট ইট প্রপারলি রিপোর্ট করা খুব দরকার। আপনারা জানেন আপনাদেরকে রেকর্ডটা রাখতে হবে, আপনি যখন সাইড হাসল করবেন, কিপ দ্য রেকর্ড প্রপার অ্যামাউন্ট, কত এক্সপেন্স করেছেন রাদার দেন কত কি হয়েছে, না হলে আইআরএস আপনাকে চিঠি পাঠিয়ে দিবে, কোনো সন্দেহ নেই এই বছরটি এরকমই হতে যাচ্ছে। আমি গত বুধবারে একটি অনুষ্ঠান করেছি রাত 10টায়, টিভিএন অ্যানালিসিস, সেখানে ব্যাপকভাবে বলেছি এই বছর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ট্যাক্স রিফান্ড, ট্রাস্ট মি। মানে কমপক্ষে মানে গত যে কোনো বছরের তুলনায় অনেক বেশি রিফান্ড পাবেন, কিন্তু সেই সাথে আইআরএসও তাদের সিস্টেম আপগ্রেড করেছে। সো এই যে কথাটি বলছি, হ্যাভিং দ্যাম পুট ইউ থ্রু আননেসেসারি ওভারব্লোন সিচুয়েশন যদি আপনি রিপোর্ট না করে থাকেন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। নাও আরেকটি যেটি বলবো সেটি হচ্ছে মিসম্যাচ নাম্বার 2, যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, আমরা অনেকেই দেখেছি যে অনেকে আছে যারা এটি নিয়ে ট্রাবলে পড়ে যান, যখন তারা ওয়েট করেন যে তারা একটি কাজ করেছেন, অর্থ আয় করেছেন, কিন্তু এটার বিপক্ষে যে 1099 ট্যাক্স ফর্মটি আছে সেটির জন্য অপেক্ষা করেন, এবং অনেক সময় এই 1099 আসেই না। ওকে, অ্যান্ড দে থিঙ্ক, তারা মনে করে নেন যে আই ডিড নট রিসিভ ইট, আমি তো 1099 পাইনি, আমি টাকা পেয়েছি কিন্তু আমি তো 1099 পাইনি, কাজে আমার এটা রিপোর্ট করার দরকার নেই। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, এটি এভাবে কাজ করে না। তো রুল হচ্ছে তারা এটি দেখবে, রুল হচ্ছে আপনাকে সেভ করতে হবে এই রেকর্ডটি, অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাটস নো, ইউ মাস্ট রিপোর্ট ইউর ইনকাম, ওয়েদার যেটাই হোক না কেন, ইউ রিসিভ দ্য ট্যাক্স ফর্ম, আপনি পেয়েছেন অথবা পাননি, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, সো ইফ ইউ ডিড নট গেট এ ট্যাক্স ফর্ম, ধরুন আপনি কাজ করেছেন, আপনি ট্যাক্স ফর্ম অর্থাৎ 1099 আপনাকে পাঠানো হয়নি, দ্যাট ডাজ নট ম্যাজিক্যালি, এর অর্থ এই না যে এটা আজগুবিভাবে ম্যাজিক্যালি উধাও হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, এর অর্থ এটা না, এটা আইআরএসে আছে, আপনার কাছে আসেনি। সো সিলি মিস্টেক যেটি মানুষ করে থাকেন, স্যার 1099 ফর্মের জন্য অপেক্ষা করেন, বলেন যে আমি কিন্তু পাইনি, ইট ওয়াজ নট সেন্ট টু দ্যাম। বাট সত্যি কথা হচ্ছে এটি এমনও হতে পারে যে আসলে আপনাকে পাঠানো হয়েছিল, চিঠিটি আপনি পাননি, হারিয়ে গেছে, চিঠিটা কোথাও কেউ ফেলে দিয়েছে, ইট গট লস্ট। ওকে, নাও অর আপনি বুঝেননি যে এটি আসলে আপনাকে পাঠানো দরকার নেই, যে কোম্পানিতে আপনি কাজ করেছেন বা যে সাইড হাসলটি করেছেন, যেরকম উবারে হয়ে থাকে, আপনাকে ডাউনলোড করে নিতে হবে 1099টি, আপনাকে ডাউনলোড করে নিতে হতে পারে, অনেকে আছে এরকম ভুল করেন। অ্যান্ড দে থট যে বিকজ তারা পাননি, দে ডিডন্ট রিসিভ এ কপি অফ দিস ইনকাম, দ্য 1099, তারা কখনোই রিপোর্টই করেনি আইআরএসে, অ্যান্ড দ্যাটস অনেকের এক্সকিউজ হয়ে থাকে। এই এক্সকিউজ কাজ করবে না এবার আইআরএসে, দে আর সো মেনি এক্সকিউজেস, বাট দে আর ট্রাই টু ইউজ দিস এক্সকিউজ, কারণ কি বলেন যে আমি পাইনি কখনো, আই নেভার রিসিভ দ্য কপি, ইউনো। সো এটি এখন চলবে না, be careful about this one. If you say that, IRS is not going to care, আপনি এটা বলবেন IRS কেয়ারই করবে না। ওকে, যদি মেইলিং প্রবলেম হয়ে থাকে, কমিউনিকেশন প্রবলেম হয়ে থাকে, আইআরএস বলবে যে ইউ শুড হ্যাভ নোন দিস, আপনি এটা জানা উচিত ছিল, কারণ আপনি ইনকামটি করেছেন, ইটস ইউর রেসপন্সিবিলিটি টু রিপোর্ট অ্যান্ড রিপোর্ট ইট কারেক্টলি। সো প্লিজ, there is no ডিফেন্স, এই ডিফেন্স কাজ করবে না এবার। ওকে, মিস্টেক নাম্বার 3 ইজ দ্যাট আ লট অফ পিপল, অনেকেই আছেন তারা কাজ করে থাকেন ক্যাশ ইকোনমি আমরা বলে থাকি, রাইট, ইন দ্য ক্যাশ ইকোনমি। তারা মনে করেন, চিন্তা করে নেন যে তাদের ক্যাশ পেমেন্টটি যেটা আছে এটি, অথবা ক্যাশ অ্যাপ যেটি আছে, এটি আসলে ইনভিনসিবল, এটি কেউ দেখতে পান না, ক্যাশ হতে পারে, ক্যাশ অ্যাপ হতে পারে, এটি আইআরএস দেখার কোনো সম্ভাবনা নেই। অ্যান্ড তারা কি করেন, তারা গভর্নমেন্টের প্রশ্নই উঠে না দেখার। ওকে, অ্যান্ড তারা অনেস্টলি
এটা একেবারে বাতুলতা, এরকম চিন্তা ভাবনা। ইফ ইউ আর টক অ্যাবাউট ক্যাশ পেমেন্টস, সত্যিকার অর্থ বলতে কি ক্যাশ পেমেন্টটাই ডিফিকাল্ট ইভেন আইআরএস এর জন্য ট্র্যাক করা, আইআরএস এর রেডারে থাকা, ইন অল অনেস্টি। বাট ইন প্র্যাকটিস সমস্যাটা কোথায় হবে এবার, যেহেতু তাদের সব ভিজিবিলিটি আছে সব জায়গায়, আপনি বুঝতে পারছেন দিস গভর্নমেন্ট ইজ ডিফারেন্ট, তাদের সব জায়গায় অ্যাক্সেস আছে। ইফ ইউ গেট ক্যাশ, আপনি ক্যাশ পেয়েছেন, তারপরে কি করেছেন, অনেকেই আছেন উইথ দ্যাট ক্যাশ তারা কি করেন, এটা ডিপোজিট করে দেন ব্যাংকে। স্বাভাবিকভাবে আপনি তো আর বালিশের নিচে টাকা রাখবেন না, আপনি অর্থটি কোথায় রাখবেন, ব্যাংকে নিয়ে যাবেন। সো ইউ মেক এ ডিপোজিট, দে মেক এ পেমেন্ট অ্যান্ড দে ডু ট্রান্সফার এটসেট্রা, রাইট? এরকম ইফ ইউ আর গোয়িং টু গেট অডিটেড, আপনার যখন অডিটে ফেলা হবে তখন কিন্তু এই পেপার ট্রেল যেটি আমরা বলে থাকি এটা কিন্তু বের হয়ে আসবে, অ্যান্ড ইটস গোয়িং টু বি অবভিয়াস টু দ্য আইআরএস যে আপনি কিন্তু এই পেমেন্টটি পেয়েছেন। কেন? So if you get paid in cash, কি করবেন, you make a deposit or cash, deposit the cash every way possible, right? নিয়মটা কি হয়ে থাকে, হয়তো আপনি উইকলি ডিপোজিট করে থাকেন অথবা আপনি কনসিস্টেন্টলি পেমেন্ট পেয়ে থাকেন নিয়মিতভাবে অ্যাপের মাধ্যমে, তখন এটা আইআরএস এর কাছে অবভিয়াস হয়ে যায়, অ্যান্ড আইআরএস তখন এটা প্রশ্ন করবে, এই লোক কেন প্রতি সপ্তাহে 200 টাকা করে পাচ্ছে, অথবা প্রতি সপ্তাহে কেন $500 করে জমা দিচ্ছে। দে হ্যাভ দিস অ্যাক্সেস নাও। ইফ ইউ ক্যানট এক্সপ্লেইন দিস, আপনি এটা এক্সপ্লেইন করতে না পারেন আপনার রেকর্ডে, তাহলে কি হবে, ইউ আর অন দ্য ফেন্স, আপনি তখন ডিফেন্সে চলে আসবেন এবং আপনাকে ডিফেন্স করার তেমন কিছু থাকবে না। মিস্টেক নাম্বার 4, আপনি যখন মিক্স করে ফেলেন দুটি জিনিস, পার্সোনাল এবং পার্সোনাল মানি অথবা বিজনেস এবং পার্সোনাল আপনি মিক্স করে ফেলেছেন, ওকে? নাও দিস মিস্টেক অ্যাকচুয়ালি ইজ ইন দ্য ইভেন্ট দ্যাট ইউ ডু রিসিভ আইআরএস লেটার। আপনি যদি আইআরএস লেটার পেয়ে থাকেন, আপনার পার্সোনাল এবং বিজনেস একটা অ্যাকাউন্টেই লেনদেন চলছে এবং আনফর্চুনেটলি আপনি আইআরএস এর লেটার পেয়েছেন, দেন দিস মিস্টেক কী করবে, এটি একটি বিশৃঙ্খলা তৈরি করবে। ইটস গোনা ক্রিয়েট chaos at the tax time. And if you run side hustle অর্থাৎ সাইড জব থ্রু ইয়োর পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, দেন এটা একেবারে ডকুমেন্টেশনের নাইটমেয়ার তৈরি করে, বিশৃঙ্খল অবস্থা তৈরি করে। সো আপনি যে সাইড জব আছে, সাইড ইনকাম আছে, এটি একটি চরম অবস্থায় চলে যায়, তখন আপনি কোনোটা সেপারেট করতে পারবেন না কোনটা কি। ইয়োর পার্সোনাল ট্রান্সফার অ্যান্ড ট্রান্সফার দ্যাট ইউ আর গোনা গেট মিক্সড টুগেদার, ওকে? নাও আপনাকে যেটা করতে হবে, আপনাকে এটি যখন হয় তখন কিন্তু এটি আলাদা করা খুব সহজ হয় না। ইউ আর নট গোইং টু বি এবল টু ইজিলি প্রুভ যে কোনটা কোনটা কি ছিল, ওকে? তখন আপনার সাইড হাসল যেটা আছে বিজনেস, ডিডাকশন নেওয়া খুব কঠিন হয়ে যায়, কারণ হোয়াট ইজ পার্সোনাল অ্যান্ড হোয়াট ইজ লেজিটিমেট বিজনেস এক্সপেন্সেস আপনি আলাদা করে বলতে পারবেন না। ইউ ক্যান রিয়েলি ওভারলুক দিস থিংস অ্যান্ড রিয়েলি কজ ইস্যুস। আপনি অনেক কিছু ভুলে যাবেন, আপনি সব কিছু মনে থাকবে না, ডিপোজিট হয়েছে বাট আপনি জানেন না, আপনি ভুলে গেছেন এই ডিপোজিটটি কিসের জন্য, বিকজ দে আর অল মিক্সড আপ, দে আর অল ইদার গোয়িং টু, আপনি হয়তো তখন ট্যাক্স ফাইল করবেন, আপনি ইদার ওভার পে করতে হবে আপনাকে, অথবা আপনি ভুলে যাবেন কোনো রিয়েল ট্যাক্স এক্সপেন্সেস ক্লেম করতে রিলেটেড টু ইয়োর সাইড হাসল, ওকে? নাও আপনাকে তখন আপনি আন্ডার পে করবেন এবং ট্যাক্সেস, কারণ আপনি ভুল করেছেন, তখন কী হবে, ইউ আর জাস্ট গোনা গেস, আপনি অনুমান করে করবেন। And the solution to this is real simple. আপনাকে সেপারেট অ্যাকাউন্ট রাখতে হবে আপনার মিনিমাম, অ্যাটলিস্ট মিনিমাম, যাতে করে আপনি মিনিমাম আপনি কি করতে পারেন, আপনি চেকিং অ্যাকাউন্ট রাখতে পারেন সেপারেট, এই সেপারেট ক্রেডিট কার্ড অ্যান্ড সেপারেট চেকিং অ্যাকাউন্ট, যাতে করে আপনি এক্সপেন্সগুলি আলাদা রাখতে পারেন আপনার সাইড হাসলের, ওকে? অ্যান্ড আম টেলিং ইউ এটা অ্যাভয়েডেবল একটি মিস্টেক, কিন্তু এটা যখন হয়ে যায় ইট বিকামস এ রিয়েল বিগ ট্রাবল। নাও দিস পার্ট, এই যে পার্টটিতে এখন আসছে, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এইটি আসলে ট্রিগার করে আইআরএস এর অ্যাটেনশন, ওকে? সো মেক দিস অ্যাজ এ প্র্যাকটিক্যাল অ্যাজ পসিবল, আপনার জন্য আমি চেষ্টা করব প্র্যাকটিক্যাল বানানোর, সো দ্যাট আপনি যাতে অ্যাভয়েড করতে পারেন এই কমন সাধারণ মিস্টেকগুলো, কমন মিস্টেকস। দ্য আইআরএস অফেন, বেশিরভাগ সময় তারা কি করে, ইজ গোয়িং টু গেট ইনভলভ, অনেক সময় বেশিরভাগ সময় যখন তারা ইনভলভ হন তার কারণ হচ্ছে মিসম্যাচ এবং প্যাটার্ন, যে প্যাটার্নে আপনি অর্থ গ্রহণ করেছেন এবং আপনি যেটা রিপোর্ট করেছেন তাদের কাছে যে রিপোর্টটি আছে এটার মধ্যে একটা মিসম্যাচ হয়ে গেছে, অ্যান্ড দিজ আর দ্য কমন সিচুয়েশন। এই যে সিচুয়েশনগুলো আমি এখন বলবো তখন একটা কমন সিচুয়েশনে মিসম্যাচ হয়ে থাকে। না, ইফ এ থার্ড পার্টি রিপোর্ট করেছে যে আপনি ইনকাম করেছেন আপনি, অ্যান্ড আপনার ট্যাক্স রিটার্নে আপনি এটি উল্লেখ করেননি, তাহলে কিন্তু মিসম্যাচ তৈরি হবে, ওকে?
this is a huge unreported third party. Okay, this is a huge mismatch, and it's going to catch attention. এটা তাদের অ্যাটেনশনে চলে আসবে. If you have large deposit, অনেক বড়সড় ডিপোজিট করেছেন আপনি, কিন্তু আপনার ইনকাম সেরকম বড় না, কিন্তু একটা বড়সড় ডিপোজিট করে ফেলেছেন যেটি আপনার রিপোর্টেড ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, it doesn't fit your reported income, তাহলে obviously something is wrong there. They are going to flag it. এটা আপনার তার রেড ফ্ল্যাগ বসিয়ে দিবে. If you have huge expense, হঠাৎ করে কোনো কথাবার্তা নেই, আপনি অনেক বড় বড় এক্সপেন্স খরচ দেখাচ্ছেন, কিন্তু আপনার রেভিনিউ, আপনার যে আর্নিং টাইনি, খুব ছোট ফ্রম ইউর সাইড হাসল, আপনার ইনকাম কম কিন্তু আপনি বড় বড় এক্সপেন্স আছে, ইউ আর গোয়িং টু বি ফ্ল্যাগ, আপনাকে ফ্ল্যাগ বসিয়ে দেওয়া হবে. ইফ ইউ হ্যাভ সাডেন সুইং, ডানে বামে আপনি খুব উঠানামা খুব বেশি করছে আপনার অ্যাকাউন্ট, সাডেন সুইংস in 1 year, and then you know the other year not so much, you have a big problem in common, and then the next year আপনারা যখন করবেন তখন এটার এই বছর অনেক অনেক খরচ হয়েছে, আগামী বছর কোনো খরচ নেই কিন্তু ইনকাম আছে, it drops close to nothing, it's a big swing, then yes, আপনাকে পিক আপ করা হবে, you are going to be picked up, they are going to picked up, they're going to go and pick you up, your account. If you have multiple platform, আর যদি multiple platform থাকে রিপোর্টিং অ্যাক্টিভিটিস, অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার অ্যাক্টিভিটি রিপোর্ট করছে, you just write such a minimal amount or just zero, আপনি ইনকাম করেছেন অনেক কিন্তু আপনি লিখেছেন জিরো, অথবা খুব কম ইনকাম করেছেন কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম আপনাকে অনেক অর্থ পাঠিয়েছে, অথবা আপনি ভুলে গেছেন, that's going to be detected this year, আপনি মনে রাখবেন. ওকে, সো how this is possible, এটা কিভাবে সম্ভব, এখন অনেক প্রশ্ন করছেন. শাইলা মৃধা, আচ্ছা অনেক প্রশ্ন আছে এখানে, আমি যেটি কিছুক্ষণ পরে দেখবো, আমি কিছুক্ষণ ইমিগ্রেশন সেকশনে আমি যাবো, এখনই কিছুক্ষণের মধ্যে যাবো. প্রশ্ন হচ্ছে আইআরএস কিভাবে এটা সম্ভব, আইআরএস এর পক্ষে কিভাবে এটা সম্ভব, ইটস বিকজ অফ দিস, দ্য হোল সিস্টেম এখন যেটা এখন তারা অপারেট করছেন, দ্য হোল প্রসেস, যে সম্পূর্ণ প্রসেসটি আছে, আইআরএস is completely automated, স্বয়ংক্রিয় প্রসেসে চলে গেছেন তারা. সো তাদের সফটওয়্যার তার অ্যানালাইজ করতে পারে এখন অনেক বেশি, এনি oddities, যে কোনো অড জিনিস যেটি আছে তারা কিন্তু পিক আপ করতে পারে সফটওয়্যার. ইটস ভেরি অ্যাডভান্স এআই. ওকে, ইফ ইউর ট্যাক্স রিটার্ন লুকস সাসপিশিয়াস, অ্যাগেন ইট ইজ কম্পিউটারাইজ সিস্টেম, মানুষ লাগে না এখানে, অ্যান্ড ইটস গোয়িং টু ট্রিগার আইআরএস লেটার. ইটস মনে রাখবেন, যেহেতু সুপার এআই, সুপার কম্পিউটারাইজ, সুপার অটোমেটেড, লেবার ইন্টেন্সিভ না, তো অনেক মানুষ লাগছে না আগের মতো, ওকে, এই প্রসেসের জন্য. সো ইটস এক্সপেন্সিভও না, আগে অনেক মানুষ এখানে থাকতো, অনেক খরচ হতো, অনেক কিছু তারা করতে চেতেন না. রাইট নাও ইটস অল অটোমেটেড, সো ইটস নট এক্সপেন্সিভ. সো দ্যাট ইজ ওয়াই, এই কারণটিতে তারা এখন কেপেবল সেন্ডিং মিলিয়ন্স অফ আইআরএস লেটার্স, তাদের এই সক্ষমতাটি এখন আছে, যাকে তাকে মিলিয়ন্স অফ লেটার পাঠিয়ে দাও যে কোনো সময়, উইদিন ডেজ, ইভেন ইফ দে ইভেন ইফ দে আর সাসপিশিয়াস, অথবা তাদের সাসপিশন রিভলভ অ্যারাউন্ড এ স্মল অ্যামাউন্ট ইন কোয়েশ্চেন. যে কোনো লেটার পেয়েছেন, আপনি মনে করছেন আরে আমার $100 জন্য এটি পাঠিয়ে দিয়েছে, ইট ডাজেন্ট ম্যাটার, আপনি লেটারটি পেয়েছেন, নাও ইউ আর ইন দ্য হোল. ওকে, সো তাহলে আপনি কি করবেন, ইফ ইউ ওয়ান্ট টু স্টে আউট অফ দিস ট্রাবল, আপনি যদি ট্রাবল থেকে বাইরে চান, জাস্ট মনে করেন আপনি ট্যাক্স ফাইল করেছেন, ট্যাক্স রিটার্ন পেয়েছেন, অথবা দিতে হবে, আপনি নিশ্চিন্তে ঘুমাতে চান, হেয়ার আর সিম্পল অ্যাপ্রোচ. Okay, first thing we have to do is to track your side hustle. আপনি যে সাইড হাসল আছে, সাইড জব আছে, এর ইনকামটি আপনি লিপিবদ্ধ রাখবেন, ট্র্যাক করবেন. ডু দিস ইন্ডিপেন্ডেন্টলি, আপনি কারোর উপর ভরসা না করে নিজেই করুন. ডোন্ট রিলাই অন 1099. আপনি বছর শেষে 1099 আসবে, ওটার জন্য বসে থাকার দরকার নেই. সাথে ডোন্ট ডু এনি ফ্যান্সি, আপনার ফ্যান্সি সফটওয়্যার দরকার নেই. আপনি একটি সেপারেট স্প্রেডশিট ওপেন করেন, আপনি যত সাইড হাসল আছে, সাইড মানি আছে ফ্রম ইউর পার্সোনাল মানি, আপনি সেখানে লিপিবদ্ধ. এগেন ইউ ডোন্ট ওয়ান্ট অ্যাকাউন্টিং নাইটমেয়ার, কারণ আপনি পার্সোনাল আর বিজনেস যদি মিলিয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা. এন্ড অফ দ্য ইয়ার যেটি হয়ে থাকে, কিপ বেসিক রেকর্ডস, খুব বড়সড় রেকর্ড রাখতে হবে না, বেসিক রেকর্ড রাখুন. আপনার যে ইনভয়েসেসগুলো আছে সেগুলি রাখুন, আপনার যে রিসিট আছে সেগুলির সাথে রাখুন. আপনার প্ল্যাটফর্মের যে স্টেটমেন্টগুলি আছে, যদি অ্যামাজনে বিক্রয় করে থাকেন, এটসিতে বিক্রয় করে থাকেন, ইবে, তাহলে সেই স্টেটমেন্টগুলি আপনি সাথে রাখুন. দে আর গানে
এটি যেটি করবে আপনাকে এটি সেভ করে, they're going to save you, they're going to serve you and they're going to save you at the same time. Your documentation is going to save you. Your documentation যেটি থাকবে আপনার সেটা হলো proof. Don't guess any expenses. Now document them and have them organized. এটি একটি বড় ব্যাপার. Of course, set aside some money for taxes as you go. এটি আরেকটি ব্যাপার. So a few myth, কয়েকটা ধারণা আছে মানুষের মধ্যে, প্রচলিত ধারণা, আমরা ইংরেজিতে বলে থাকি myth, ওকে, যেটি সত্য নয়, বাট ইটস myth. অনেকে বলে থাকেন there are alligators in underground Manhattan. It's a myth, okay? Now কিছু myth প্রচলিত আছে এরকম, really quickly. myth number 1 যদি থাকে, ওকে, myth number 1 হচ্ছে এরকম, it is cash app, okay? So you provide the service or sold product, আপনি সার্ভিস দিয়েছেন অথবা প্রোডাক্ট সোল করেছেন কোথাও, আপনি ক্যাশ পেয়েছেন ক্যাশ অ্যাপের মাধ্যমে, এবং আপনি ধরে নিয়েছেন, যেটি প্রচলিত ধারণা সেটি হচ্ছে এটি কোনো ইনকাম না, বাট দ্যাটস ফলস, এটি সত্য না। ইনকাম ইজ ইনকাম, ইট ডাজেন্ট ম্যাটার কোনভাবে কীভাবে এটি পেয়েছেন, কোন মাধ্যমে পেয়েছেন, ইট ডাজেন্ট ম্যাটার ওয়েদার ইউ রিসিভ ইট ক্যাশ অর চেক অর থ্রু এ ক্যাশ অ্যাপ্লিকেশন। মিথ নাম্বার 2 সেটি হচ্ছে কীরকম, ইফ ইউ ডিড নট গেট এ ট্যাক্স ফর্ম, আপনি ট্যাক্স ফর্ম পাননি, আপনি যেহেতু পাননি, আপনি মনে করেন যেহেতু আমি পাইনি, এটা অপশনাল ফর ইউ টু রিপোর্ট, এই ইনকাম রিপোর্ট করতে হবে না, এটা অপশনাল, আমি পাইনি তো। জাস্ট বিকজ ইউ ডিড নট গেট এ ফর্ম, ইট ডিড নট মিন দ্যাট আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে, ইউ হ্যাভ টু রিপোর্ট ইট। মিথ নাম্বার 3 সেটা হচ্ছে কি, আপনি কোনো এলএলসি না, আপনার কোনো এলএলসি নেই, যেহেতু আপনার কোনো এলএলসি নেই, দেন ইটস নট এ বিজনেস। যেহেতু আমার কোনো এলএলসি নেই, আমি একাই কাজ করে থাকি, এটা সেহেতু এটা বিজনেস নয়, দ্যাটস ফলস। দ্য স্ট্রাকচার it's going to decide taxability. This structure is not going to decide the taxability. Okay, এইভাবে এই স্ট্রাকচার আপনি ধরে নিয়েছেন মনে মনে, কিন্তু ট্যাক্স কোনটা না এইভাবে নির্ধারণ করা হয়। রাইট, ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ফর্মাল বিজনেস এন্টিটি, আপনার কোনো ফর্মাল বিজনেস এন্টিটি নাই, সাচ অ্যাজ এলএলসি অর এস কর্প অর হোয়াটএভার, তার অর্থ এই না যে আপনার ইনকামটা ইনকাম না। ইউ আর অপারেটিং অ্যাজ এ, তখন ধরে নেওয়া হয় আপনি আপনি অপারেট করছেন অ্যাজ এ সোল প্রোপ্রাইটরশিপ। That's how they see it. That's how they, means IRS, see it and classify it. ওইভাবে ক্লাসিফাই করে। myth number 4 that it is a hobby. আরে আমি তো ইনকাম করছি কিছু, কিন্তু এটা তো আমার শখ, এটা আমার হবি। ওকে, দেন ইউ কুড জাস্ট ইগনোর, আপনি ইগনোর করবেন যে ইনকামটা তো হবির মাধ্যমে এসেছে, আপনি রিসিভ করেছেন, কিছু অর্থ পেয়েছেন, বাট ইটস নট ইনকাম, নট ইন দ্য আইজ অফ IRS। IRS এর কাছে এটি, আপনার এই কথার কোনো মূল্য নেই। অ্যাগেন, ইনকামস গোয়িং টু বি ইনকাম, আপনার হবি হোক আর নাই হোক, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, আপনি ইনকাম করেছেন, ইটস ট্যাক্সেবল। দ্য IRS হ্যাজ বিন অ্যাডাপ্টিং টু দিস মডার্ন ইকোনমি। এই যে আধুনিক অর্থনীতি আছে, এখন কিন্তু IRS এটা অ্যাডাপ্ট শুরু করেছে বেশ কিছুদিন আগে, যারা ওয়ার ইনকাম ইজ ইজিয়ার টু সি, যে কোনোভাবে তারা ইনকামটি দেখতে পারেন অ্যান্ড ম্যাচ করতে পারেন। দ্য বটম লাইন হচ্ছে যে IRS ওয়ান্টস দেয়ার মানি, অ্যান্ড ইফ ইউ পুট ইয়োরসেলফ ইন দ্যাট পজিশন, আপনি ওই অবস্থায় নিয়ে যান যখন আপনি মনে করবেন যে দে কাম আফটার ইউ, অর্থ আদায় করার জন্য ট্যাক্স পেনাল্টি সব কিছু, দে আর গোয়িং টু কাম আফটার ইউ, অ্যাডিশনালি আপনার উপরে পেনাল্টি বসিয়ে দিবে। সো প্লিজ অ্যাভয়েড দিস মিস্টেকস। নাও, যে ইমিগ্রেশন প্রসঙ্গে ছিলাম, সেই ইমিগ্রেশন প্রসঙ্গে এখন যাবো। দিস ইজ ইম্পর্টেন্ট। US, আপনারা সবাই জেনে গেছেন যে US গভর্নমেন্ট ভিসা প্রসেসিং, ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং বন্ধ করেছেন 75টি দেশের জন্য, ফ্রিজ প্রসেসিং, ফ্রিজ। ওকে, সো দিস ইজ এ কমপ্লিট ব্রেকডাউন ফর দিস। সো ব্রেকডাউনটা হচ্ছে এরকম, দ্য ব্রেকডাউন নিউজ হচ্ছে ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প 75টি দেশের ভিসা যেটি ফ্রিজ করেছেন, যেটি শুরু হচ্ছে জানুয়ারির 21 তারিখে। বাই দ্য ওয়ে, অনেকে প্রশ্ন করেছে আমার ভিসা হয়ে গেছে, আমি এখন আসবো কি থামিয়ে দিব? আমি উত্তর দিব এই সব কিছুরই, যেটি বলবৎ হচ্ছে 21 তারিখে, জানুয়ারি 21। সো হোয়াট টু ডু নাও, আপনি এখন কি করবেন? তাদেরকে ধরা হবে এবং তাদের সিটিজেনশিপ, যদি তারা ন্যাচারাল সিটিজেন হয়ে থাকে, এটা নেওয়া নিয়ে কেড়ে নেওয়া হবে। অথবা যে কোনো যে কোনো ফ্রড করেছেন আপনি, সেটাকে তারা এরকম ফেলানি হিসাবে দেখবেন এবং সিটিজেনশিপ নেওয়ার ডিন্যাচারালাইজেশন প্রসেস শুরু করবেন। আপনি জানেন প্রেসিডেন্ট ট্রাম্প বা ট্রাম্প প্রশাসন দেয়ার অত্যন্ত কঠোর এই মুহূর্তে। ওকে, সো আমি আসছি এই প্রসঙ্গে কিছুক্ষণ পর। অন জানুয়ারি 14, জানুয়ারি 14 তারিখে, অর্থাৎ গত পরশু
ছাব্বিশে 2026 ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা করলেন তারা ফ্রিজ করে দিচ্ছেন অল ভিসা প্রসেসিং 75টি দেশের জন্য 75 কান্ট্রিজ অ্যান্ড ইটস গোয়িং টু বি এফেক্টিভ। এটা শুরু হচ্ছে বা বলবৎ হচ্ছে জানুয়ারির 21 তারিখে, জানুয়ারি 21, 2026 আগামী সপ্তাহে। ওকে, ইট ইজ অফিসিয়াল। এই খবরটি প্রথমে ব্রেক করে ফক্স নিউজ, তখন তারা 10টি দেশের নাম উল্লেখ করেছিল, তাদের কাছে ছিল না। কেন ছিল না? তার কারণ হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্টেট তখন প্রকাশ করেনি। ওকে, স্টেট ডিপার্টমেন্ট, দুঃখিত, এবং ইউএসসিআইএস তার পরে প্রকাশ করে থাকে, সেটিও তখন প্রকাশ হয়নি। আমি সেটিও আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো। না, এটি এখন সবাই জেনে গেছেন, ইটস এ লেজিট ইনফরমেশন, ইটস এ সত্য ইনফরমেশন, একেবারে খাঁটি সত্য। দ্য স্টেট ডিপার্টমেন্ট পোস্টেড দিস অন সোশ্যাল মিডিয়া। সেটি খুব ইম্পর্টেন্ট। হোয়াইট হাউস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এটি কনফার্ম করেছেন। এবং হোয়াট ডিড দে স্টেট অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট? হিয়ার ইজ হোয়াট ইউ মাইট নো রাইট নাও। আমরা যেটা এখন পর্যন্ত জানি, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন স্টেট ডিপার্টমেন্ট posted this on social media. Okay, তারা কি বলছেন? The State Department will pause immigration visa, immigrant visa processing 75টি দেশ, 75 countries, যার মাইগ্রেন্ট, একবার তারা মাইগ্রেন্ট বলছেন, তারা একবার ইমিগ্রেন্ট বলছেন। They are two different things, but anyway, whose migrants take welfare from the American people at unacceptable rate, খুব বেশি করে তারা ওয়েলফেয়ার নিয়ে থাকেন। The freeze will remain active, এই ফ্রিজটি অ্যাক্টিভ থাকবে আনটিল, যেই পর্যন্ত না ইউএস ক্যান এনশিওর, আমেরিকান সরকার, আমেরিকান গভর্নমেন্ট শিওর করতে পারে দ্যাট নিউ ইমিগ্রেন্টস যারা আসবে উইল নট এক্সট্র্যাক্ট তারা এই আমেরিকান জনগণের ট্যাক্স পেয়ারের অর্থটি আদায় করে নিয়ে যাবে না। ওকে, ওয়েলথ ফ্রম দ্য আমেরিকান পিপল। দে ফলোড আপ, তারপরে তারা ফলো আপ করেছেন এটির সাথে উইথ অ্যানাদার পোস্ট, আরেকটি পোস্টের সাথে, দ্য পজ ইম্প্যাক্টস, পরের লাইনে দেখবেন, সেখানে তারা অল্প বিস্তর উল্লেখ করেছিলেন যে সোমালি, হেইতি, আইরান, ব্রাজিল, ইয়েমেন among other countries immigrant often, তারা বলছেন যারা যেসব জায়গা থেকে পাবলিক চার্জ হয়ে থাকে ইন দ্য ইউনাইটেড স্টেটস, যখনই তারা এখানে চলে আসেন upon arrival. ওকে, নাও উই আর ওয়ার্কিং, তারা বলছেন তারা কাজ করছে টু এনশিওর করতে দ্যাট দ্য জেনারসিটি of American people will no longer be abused, যাতে আমেরিকান পিপলের যে সৌজন্যমূলক ব্যবহার এই করে থাকেন বদন্যতা, এটা আর তারা অপব্যবহার করতে পারে না পারে। নাও দ্য ওয়ার্ড ইনডেফিনেটলি, যেই শব্দটি তারা ব্যবহার করেছেন ইনডেফিনেটলি, অনির্দিষ্ট কালের জন্য, এইটি আসলে মানে ইটস ক্রিয়েটিং লটস অফ প্যানিক। এইটি আসলে তৈরি করেছে অনলাইন প্যানিক, যে যার কারণে আপনারা বিভিন্ন সময় সবাই প্যানিক হয়ে গেছেন। ওকে, আন্ডারস্ট্যান্ডেবলি, এবং আমি জানি কেন, আমরা বুঝতে পারি কেন। লেট মি ক্লিয়ার অ্যাবাউট দিস হোয়াট ইট মিনস ফ্রম দ্য লিগাল পার্সপেক্টিভ। আমি যথেষ্ট সময় ব্যয় করেছি এখানে। সো লিগাল স্ট্যান্ড পয়েন্ট থেকে দের ইজ নো সেট এন্ড ডেট। এইটি যে তারা শুরু করেছেন, এটি তারা কোনো কবে শেষ হবে, কবে নাগাদ, সেটি বলেননি। বাট তার অর্থ এই নয়, ইট ডাজন্ট নেসেসারিলি মিন এটি ফরএভার, সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছেন। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড, এটি একটি এখনকার মতো সাময়িক একটি সিচুয়েশন। দিস টাইপ অফ ইনডেফিনিট সাসপেশন অর সাসপেনশনস, এই ধরনের অনির্দিষ্টকালের সাসপেনশন এর আগেও ইতিপূর্বে হয়েছে ইন দ্য পাস্ট। ওকে, নাও ইন ফ্যাক্ট দিস জাস্ট হ্যাপেন উইথ, আপনারা জানেন যে 39টি দেশের একটি তালিকা আছে তাদের কাছে, দ্য ডিএইচএস, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, just earlier this month, এই মাসের শুরুতে এটা করেছেন। অলরাইট, সো অ্যাকর্ডিং টু দ্য ফক্স নিউজ অনুসারে রিপোর্টিং, কাউন্সিলর অফিসেস will be specifically looking at number of factors. কাউন্সিলর অফিস যখন আপনি শুনবেন তখন ধরে নেবেন আমেরিকার বাইরে যে এম্বাসিগুলো আছে, আমেরিকার কাউন্সিলর অফিস, সেখানে তারা এখন বেশ কয়েকটা ফ্যাক্টর দেখবেন সবার জন্য। নাও ইনক্লুডিং, যার মধ্যে থাকবে আপনার হেলথের অবস্থা, যিনি আসছেন ইমিগ্রেন্ট হিসেবে তার হেলথ কন্ডিশন কি, তার বয়স কত, এগুলোকে সব কিন্তু আপনার বিপক্ষে যাওয়া হবে। আপনি যদি বয়স বেশি থাকে, আপনি যদি মোটাসোটা হন, আউট অফ হেলথ, আপনি একটা হেলথ রিস্ক, বি কেয়ারফুল। ওভারওয়েট, আর্লি এনাফ, আশ্চর্যজনক বিষয়, ওভারওয়েট হলেও এটি আপনাকে আপনার বিপক্ষে যাবে। আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, দিস ইজ হোয়াট উই আর সিইং, আমরা যেটি বের করেছি, আপনার ইংরেজির দক্ষতা কতখানি, আপনার ফাইন্যান্সিয়াল রিসোর্স, আপনার যে অর্থনৈতিক অবস্থানটা কোথায়, এমন কতখানি শক্ত,
আপনি কি এর আগে প্রিভিয়াস ইউজ অফ গভর্নমেন্ট ক্যাশ অ্যাসিস্ট্যান্স, আপনি অথবা আপনার পরিবারে আপনাকে যারা করেছেন তারা কি সরকারের কোনো অ্যাসিস্ট্যান্স বেনিফিট ব্যবহার করেছেন কিনা, অ্যান্ড দ্য পটেনশিয়াল নিড ফর লং টার্ম মেডিকেল কেয়ার, আপনি যদি এই দেশে আসেন আপনার কি সম্ভাবনা আছে কিনা আপনার লং টার্ম মেডিকেল কেয়ারের প্রয়োজন পড়বে কিনা। ইয়া, নট গোয়িং টু সুগার কোট দিস ওয়ান, দিস ইজ ট্রু, এগুলো সবই। নাও এই অংশটিকে আমি বেশ কয়েকটি অংশে ভাগ করেছি যাতে আমরা সবাই বুঝতে পারি যে আসলে কি হচ্ছে। না, এখানে পাবলিক চার্জ কথাটি চলে এসেছে। সো হাউ পাবলিক বেনিফিট সিকিং ইন দ্য ইউএস, এটা কিভাবে কাজ করে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সপ্যানশন অর্থাৎ বৃদ্ধায়ন ফর প্রিভিয়াস ইমপ্লিমেন্টেশন, ইতিপূর্বে যত নিয়ম ছিল অফ দ্য পাবলিক চার্জ, পাবলিক চার্জের রুলটি আছে সেটির আরও বৃদ্ধায়ন করা হয়েছে, ইনক্লুডিং আন্ডার দ্য প্রিভিয়াস বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিছু করেছিলেন, তার মধ্যেও তারা আরও ট্রাম্প প্রশাসন এটিকে বাড়িয়ে নিয়েছেন। হিয়ার ইজ দ্য থিং, হাউ ডু পাবলিক চার্জ অ্যাকচুয়ালি ওয়ার্ক, কি এই পাবলিক চার্জটি আসলে কাজ করে কিভাবে ইন দ্য ইউনাইটেড স্টেটস, এটি বুঝে রাখা খুব দরকার। বাই দ্য ওয়ে, আগামী সপ্তাহে আমি এটার ব্যাপক কারণ স্পন্সরশিপ, পাবলিক চার্জ এবং এটার ডিটেলস মেমো বেরিয়েছে, সেটা আমি নিয়ে আসবো আপনাদের কাছে, কারণ এটি এখন তারা ফলো করবেন। দ্যাটস নেক্সট উইক, সময়ের সাথে আমি এটা এখন করছি না। আই থিঙ্ক দিস ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। তার কারণ হচ্ছে দ্য স্টেটেড র্যাশনাল, যেই কথা তারা ব্যাখ্যা করা বোঝানোর চেষ্টা করছেন লজিক্যালি, ফর দিস ফ্রিজ, এই ফ্রিজ, এই যে এবার ফ্রিজ করেছেন তার আসল কারণটি কি, তারা বলছেন যে এটা হচ্ছে পাবলিক বেনিফিট মিসইউজ আর অ্যাবিউজের জন্যে। ওকে, ইট ডাজন্ট লাইন আপ উইথ দ্য রিয়ালিটি, কারণ আমি K2 রিসার্চ পেপার পড়ছিলাম, যেটি আওয়ার ডেমোক্রেসিতে কিছুক্ষণ পরে আপনারা দেখবেন হয়তো যারা নিয়মিত দেখে থাকেন। সো দ্য স্টেটেড রিজন, যে কারণটি বলা হয়েছে ফ্রিজের কারণ, সেটা হলো পাবলিক চার্জ কনসার্ন। ওকে, এসেনশিয়ালি আইডিয়াটা হচ্ছে যে ইমিগ্রেন্টস যারা ফ্রম বিভিন্ন ন্যাশনাল থেকে আসেন, বিভিন্ন দেশ থেকে আসেন, তারা এখানে এসে তারা ওয়েলফেয়ার বেনিফিটটি নেন এবং এটা আমেরিকানদের ট্যাক্স পেয়ারের অর্থে ফর দ্য মোস্ট আমেরিকান পিপল যারা ট্যাক্স পে করছেন তাদের কাছ থেকে। ওকে, হাউএভার জেনারেল রুল হচ্ছে নন ইমিগ্রেন্টস যারা আছেন, লজিক্যালি, ওকে, এসেনশিয়ালি বেসিকলি তারা কিন্তু টেম্পোরারি ভিসায় আসেন, যখন আসেন তারা কিন্তু এই পাবলিক বেনিফিট কোনোটাই নিতে পারেন না। হেয়ার কারা হতে পারে সেরকম, F1, H1B, B1, B2 visa, tourist visas, L1 international transfer or J visa. So you are generally not eligible. আপনারা কিন্তু যারা এই ভিসা নিয়ে আসেন তারা not eligible for federal public charges. First place, you cannot get SNAP. আপনি SNAP পেতে পারেন না। You cannot get food stamp. You cannot get TANF. Okay, cash assistance. You are not able to obtain regular Medicaid. If you cannot get SSI. You cannot qualify for federal housing assistance. Okay, so these programs specifically restricted করা হয়েছে US citizens এবং certain category lawful permanent resident অর্থাৎ গ্রিন কার্ড যাদের আছে। ওকে, গ্রিন কার্ড হোল্ডার্স যারা এই দেশে আছেন in the US who have been in the US অনেক পিরিয়ড ধরে, সময় ধরে 5 বছরের বেশি। ওকে, ইফ ইউ হিয়ার ফর টেম্পোরারি ভিসা, আপনি কিন্তু এটার বাইরে, আপনি কিন্তু এটা ভিতরে পারেন, কাজে এই লজিকটা এখানে কাজ করে না। নাও আরেকটি কথা উল্লেখ করা হয়েছে, এমার্জেন্সি মেডিকেইড এক্সেপশন। মনে রাখবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনারা অনেকেই প্যানিক হবেন এই ব্যাপারটি নিয়ে। দের ইজ নো এক্সেপশন, দের ইজ ওয়ান এক্সেপশন। বাই দ্য ওয়ে, পাবলিক চার্জের মধ্যে একটা বড় এক্সেপশন রাখা আছে নিয়মের মধ্যে। বিগ এক্সেপশন টু দিস ইজ emergency Medicaid is available. Everyone যারা এই দেশে আছেন, to everyone in this in the United States, regardless আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস, যদি আপনি অসুস্থ হয়ে পড়েন এবং আপনার লাইফ থ্রেটেনিং সিচুয়েশনে চলে যান, আপনার মেডিকেল এমার্জেন্সি দরকার পড়ে যাবে, আনফর্চুনেটলি, ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ বিন ইন দ্য সিরিয়াস কার অ্যাক্সিডেন্ট, মারাত্মক কার অ্যাক্সিডেন্ট, আপনার কিন্তু লাইফ রিস্কে চলে গেছে, or you get into a preterm labor or some medical crisis, hospital আপনাকে ট্রিটমেন্ট দিতে বাধ্য, emergency Medicaid, you can cover this. And I would understand if the Trump administration was taking this type of factors into account to avoid যাতে welfare benefit usage থেকে এটা আলাদা করা যায়। But emergency Medicaid already does not count against you. আপনি মনে রাখবেন, emergency Medicaid ব্যবহার আপনার পাবলিক চার্জের বিরুদ্ধে না, অর্থাৎ পাবলিক চার্জ আপনাকে আনা যাবে না আপনার পক্ষে ফর দিস পারপাস। ওকে, অ্যান্ড ইট ইজ নেভার হ্যাজ, কখনোই করা হয়নি। এসেনশিয়ালি ইফ ইউ আর এ নন ইমিগ্রেন্ট হু হ্যাজ এ মেডিকেল এমার্জেন্সি, তাহলে আপনি কি করতে পারেন, হেয়ার দেন ইউ ডোন্ট নিড টু প্যানিক হওয়ার কোনো কারণ নেই।
because this will not, it cannot be used against আপনার বিরুদ্ধে এটি ব্যবহার করা যাবে না পাবলিক চার্জ। Again, I don't mean this from any sort of political perspective. আমি political perspective থেকে কথা বলছি না whatsoever. I'm just here to give you the facts. সত্য তুলে ধরছি, help you understand, আপনি যদি বুঝতে পারেন the rational এই type of visa freeze এর কারণটি কি। List of countries আপনারা জানেন, কাজে আমি তারপর আমি দেখে দিচ্ছি। দিস ইজ স্ট্রেট ফ্রম দ্য ট্রাভেল দ্যাট স্টেট। আমি মনে করি আপনারা এখানে যাবেন, এখানে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কিন্তু এখানে চোখ রাখতে হবে, বিকজ ইট উইল চেঞ্জ টাইম টু টাইম। এখন স্পেশালি নাও আই উড কন্টিনিউ টু চেক দিস নিউজ পেজ, ওকে, দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট ওয়েবসাইট অলসো। Few things I want to point out, কয়েকটা জিনিস। The countries, they are not in this list, surprisingly. China, India, Mexico, Philippines, they're not on this list. A number of people online যারা আছেন তারা ধরে নিয়েছেন, স্পেকুলেশন করছিলেন about কেন এই দেশগুলোকে রাখা হয় না, কেন রাখা হয়েছে এই দেশগুলোকে আর এই দেশগুলোকে কেন রাখা হয়নি। What matters, এটা doesn't matter. What matters is আপনার দেশ এটার ভিতরে পড়ে গেছে। So pay attention to that. What do you do about this? আপনি এখন কি করবেন? If so, right? So how does it affect you? আসল কথাটা হচ্ছে এখন আপনাকে এটা এফেক্ট, জাস্ট টু বি ক্লিয়ার, এই মেমো অ্যাপ্লাই করে অর্থাৎ বর্তায় প্রযোজ্য হয় স্পেসিফিকলি টু দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট। এটি কেন বলছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেমো স্পেসিফিকলি অ্যাপ্লাই করা হয় ডিপার্টমেন্ট অফ স্টেট, ওকে। ইন এফেক্ট ইট এফেক্টস, এটি তাদের উপরে বর্তায় ভিসা প্রসেসিং যারা ইউএস কনসুলেট অথবা এম্বাসিতে প্রসেস চলছে দেশের বাইরে, আমেরিকার বাইরে। দ্য প্রেসিডেন্টস প্ল্যানারি অথরিটি, টেকনিক্যাল ওয়ার্ড অ্যাগেন, প্রেসিডেন্টসের প্ল্যানারি অথরিটি এসেনশিয়ালি, ওকে, ইজ ব্রড পাওয়ার, অনেক বড় পাওয়ার ওভার ইমিগ্রেশন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ইট অনলি অ্যাপ্লাইজ, এটি শুধুমাত্র প্রযোজ্য স্পেসিফিকলি টু দ্য এন্ট্রি পয়েন্ট অ্যান্ড এক্সিট পয়েন্ট, অথবা প্রবেশ অথবা বহির্গমনের ক্ষেত্রে প্রযোজ্য প্রেসিডেন্টের ইমিগ্রেশন পাওয়ার, এর বাইরে না কিন্তু। দ্যাটস ওয়াই ইটস ডিপার্টমেন্ট অফ হোমলেস। দ্যাটস হোয়াট ইট মিনস যখন স্টেট ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে, অ্যান্ড দ্যাটস হোয়াট ইট মিনস দ্য স্টেট ডিপার্টমেন্ট উড হ্যান্ডেল ভিসা ফর পিপল ট্রাইং টু এন্টার দ্য কান্ট্রি, ভিতরে আসছেন, প্রবেশ করছেন। এইটি অ্যাপ্লাই করে না, it does not apply American citizens, okay, and the immigration services domestically, যারা আমেরিকান সিটিজেনশিপে অ্যাপ্লাই করেছেন, গ্রিন কার্ড জন্য অ্যাপ্লাই করেছেন, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদেরকে এফেক্ট করবে না তারা যখন এই দেশের ভিতরে থাকবেন। দ্য সার্ভিস ডোমেস্টিকলি ইন দ্য ইউএস। ইফ ইউ আর অলরেডি ইন দ্য ইউএস, আপনি আমেরিকার ভিতরে আছেন এবং আপনার একটা কেস পেন্ডিং আছে উইথ USCIS, ইভেন ইফ ইউ ডোন্ট, যদি আপনার কেস নাও থেকে থাকে, বাট ফর অ্যান এক্সাম্পল আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হচ্ছে, পেন্ডিং আছে বা কেস চলছে, ন্যাচারালাইজেশন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ইউ আর ওয়েটিং ফর ইউর ওয়ার্ক পারমিট অর সাম আদার চেঞ্জেস, অন্যান্য টেম্পোরারি স্ট্যাটাস চেঞ্জ করছেন আপনি, দিস মেমো, এই মেমো উড নট অ্যাপ্লাই টু ইউ, আপনার জন্য প্রযোজ্য না। দিস ইজ ইম্পর্টেন্ট। সো one point that I want to discuss here, যেটা আমি ডিসকাস, I have been seeing multiple reaction online, আমি অনেক অনলাইন রিয়াকশন দেখছি এবং অনেকেই বলছেন, অনেক মানুষ, a lot of people, তারা কনসার্ন যে ওয়েদার দিস ভিসা ফ্রিজ, এই ভিসা ফ্রিজ কি অ্যাপ্লাই করবে কিনা যারা হু আর অলরেডি ফর দ্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে আছেন, ওকে। সো আই হ্যাভ সিন মেনি মেনশন, অনেক কথা বলেছেন এখানে, ওকে। এক্সাম্পল, মাই ওয়াইফ, আপনার ওয়াইফ, কারো ওয়াইফ বাংলাদেশে থাকেন, আপনি তার জন্যে আপনি অ্যাপ্লাই করেছেন, তার জন্য পেন্ডিং অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আছে, অ্যান্ড দিস উইল নেগেটিভলি এফেক্ট হার অ্যাপ্লিকেশন। এটা একটি কোশ্চেন। সো হোয়াট প্রিভিয়াস ভিসা ব্যান, আপনার ইতিপূর্বে যে ভিসা ব্যান ছিল, ওকে, যখন এটা এফেক্টিভ হয়েছিল, আপনাদের মনে আছে, ইউ ক্যান থিঙ্ক অফ কারেন্ট ট্রাভেল ব্যান, এখন যেটি আছে, দ্য ট্রাভেল ব্যান যেটি এফেক্ট হয়েছিল 2019 সালে। USCIS ইন প্র্যাকটিস কী করেছিল, এগুলি কিন্তু থামিয়ে দেয়নি, তারা ডিলে করে দিয়েছিল। দে হ্যাড ডিলেড দিস অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, কারণ আপনার অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস অন প্রসেসে আছে, ওকে। সো তারা কী করে, দিস ইজ ইনসাইড দ্য কান্ট্রি বাই দ্য ওয়ে, ইউর ওয়াইফ ইজ হিয়ার, ইউ আর হিয়ার, তার অ্যাডজাস্টমেন্ট চলতেছে, এখন কিন্তু আপনি এই ফ্রিজের মধ্যে পড়ে গেছেন, আপনারটা কি বাতিল হয়ে যাবে? নো। কিন্তু আমরা দেখেছি পূর্বের অভিজ্ঞতা বলছে যখন এটি হয় তখন এই দেশের
এই দেশগুলির প্রসেসিং স্লো করে দেওয়া হয়। But it is not the result an overnight ban, okay, or refusal. এটা কোনো ban না, এটা কোনো refusal না to process those things, okay. The only one আমি যেটা পার্সোনালি দেখেছি সেটা আমার অভিজ্ঞতা থেকে, ওকে, যে নেগেটিভলি ইম্প্যাক্ট করছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আর কারেন্ট পজ মেমো ইন দ্য এই কারেন্ট পজ মেমোতে 21টি দেশ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কমপ্লিটলি ফ্রিজ প্রযোজ্য, কারণ তাদেরকে টেরোরিজমের ইয়াতে ঢুকানো হয়েছে, টেরোরিজম রিলেটেড কনসার্ন। বাংলাদেশ কিন্তু ওটির মধ্যে পড়েনি, বাংলাদেশ ওয়েলফেয়ারের মধ্যে পড়েছে। ইফ ইউ আর ইন দ্য মিডল অফ দ্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন, ইফ ইউ আর ওয়ান অফ দোজ 75 কান্ট্রিজ, 75টি দেশের, আমি প্রমিস করছি না, আই ক্যানট প্রমিস ইউ, বাট আপনি নিশ্চয়তার সাথে ধরে নিতে পারেন যে আপনার ইয়োর কেস উইল নট বি এফেক্টেড, অর্থাৎ বাতিল হয়ে যাবে না, চলবে, স্লো হবে, বাতিল হয়ে যায়নি, ওকে, বিকজ উই ডু নট নিড টু সি because we need to see how USCIS কি এখনো ব্যাপকভাবে কোনো মানে রেসপন্ড করেনি, আমরা এখনো USCIS এর মেমো দেখিনি এই ব্যাপারটিতে। বাট আই ডু ওয়ান্ট টু পয়েন্ট আউট ওয়ান থিং অ্যাজ অফ দ্য রেকর্ডিং অফ দিস প্রোগ্রাম, এখনকার লাইভ প্রেসিডেন্টসের অথরিটি আছে, ওকে, ইউনিল্যাটারাল এককভাবে তার অথরিটি আছে টু এফেক্ট ইমিগ্রেশন ইজ লিমিটেড, কিন্তু এটার মধ্যে লিমিটেশনটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট অ্যান্ড এক্সিট পয়েন্ট। সো দ্যাটস ওয়াই স্টেট ডিপার্টমেন্ট এইটা ইস্যু করে সামর্থ্য আছে তাদের, দে আর এবল টু ইস্যু দিস টাইপ অফ মেমো। দ্য প্রেসিডেন্ট অন হিজ ওন, প্রেসিডেন্ট এককভাবে USCIS এর পক্ষে থেকে কিছু বলতে পারেন না, ওকে, cannot do this with the USCIS. And I would actually listen to the similar planning that I saw যখন আমরা দেখেছিলাম যে $100,000 লাগবে H1B ভিসার ফিয়ের ক্ষেত্রে। ইট ইজ জাস্ট গোয়িং টু রিকোয়ার অ্যাডভান্স প্ল্যানিং। আপনার এই যে এখন যেটি হয়েছে, আপনাকে প্ল্যান করতে হবে ইন অ্যাডভান্স, ইউ নিড টু নো অল দ্য ডিটেলস, দে আর গোয়িং টু রোল ইট আউট, USCIS কিন্তু রোল আউট করবে ডিটেলস। নাও হোয়াট শুড ইউ ডু, আপনি এখন কি করবেন? অলরাইট, লেটস টক অ্যাবাউট what do you do if you are currently in the US? আপনি এখন আমেরিকাতে আছেন on a temporary visa status, okay? If you are currently here, আপনি এই মুহূর্তে আছেন sort of temporary visa, আপনি ওই 75টি দেশের, in this our cases বাংলাদেশের মধ্যে, okay, you should strongly consider, আপনাকে স্ট্রংলি খুব শক্তভাবে মনে রাখতে হবে, কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেল আপনার যদি প্যারোল অ্যাডভান্স প্যারোল থেকে থাকে, ইউ শুড স্ট্রংলি ডিফার এনি ইন্টারন্যাশনাল ট্রাভেল, কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেলের প্ল্যান আপনার থাকতে পারবে না। ওয়াই? এর কারণ হচ্ছে ইট ইজ অবভিয়াস, একেবারে পরিষ্কার, আপনি যখন দেশটি ছেড়ে বের হবেন, when you leave the US, আপনাকে কিন্তু ভেতরে আসার জন্য আবার কিন্তু ভিসা স্ট্যাম্পের প্রয়োজন পড়বে, সেটি বাইরের দেশে, আপনাকে অন্য দেশ থেকে স্ট্যাম্প নিয়ে আসতে হবে, রাইট? অথবা আপনি যদি ভিসা এক্সপায়ার হয় তাহলে তো কথাই নেই, ফরেন কনসুলেট থেকে নিয়ে আসতে হবে, ইউ আর স্টাক, ওকে। if the processing that's frozen for your country, কারণ এখন ফ্রিজ করা হয়েছে, আপনাকে কিন্তু ফেরত আসতে দেওয়া হবে না। সো আপনি যদি দেশের ভিতরে থাকেন, এই অবস্থায় থাকেন, ডু নট লিভ, ওকে। পসিবল এক্সেপশন টু দিস ভিসা ফ্রিজ, কিছু সম্ভাব্য এক্সেপশন, ব্যতিক্রম আছে এই ফ্রিজের ক্ষেত্রে। নাও আমরা এখনো অপেক্ষা করছি USCIS এর মেমো এবং ক্লারিফিকেশনের জন্য। নাও it would not surprise me, এটা আমাকে সারপ্রাইজ করবে না, yet without any official announcement that's going to that there will be a specific exception. আমি সারপ্রাইজ হব না যে কিছু এক্সেপশন তারা এখানে রাখবেন, কিছু ব্যতিক্রম রাখবেন এই ভিসা ফ্রিজের ক্ষেত্রে, whether it's a third country national, you would think about মনে করেন আপনি বাংলাদেশি ন্যাশনাল কিন্তু আপনার ইটালিয়ান পাসপোর্ট আছে, ওকে, আপনি কিন্তু এই এক্সেপশনে পড়ে যেতে পারেন। বাই দ্য ওয়ে, এগুলো শুনছি বলে আমি আপনাদের কাছে তুলে ধরছি। সো দে ক্যান কোয়ালিফাই ফর অন্য ভিসা, ইনভেস্টর ভিসা, যদি এটা উইথড্র না হয় এই পর্যন্ত, ভিসা ওয়েভার প্রোগ্রাম, দে মে এক্সেপশন দ্যাট the exception for immigrant visas, এটি অত্যন্ত প্রয়োজনীয়। এটি কিছু এক্সেপশন আমি শুনতে পাচ্ছি, আমি এখনো আই এম নট, ওকে, সো দিস ইজ নট অফিসিয়াল বিকজ এখন কোনো কিছু ছাপানো হয়নি। সো ইমিডিয়েট রিলেটিভ অফ আমেরিকান সিটিজেন, অর্থাৎ আপনি হাজব্যান্ড আপনি ওয়াইফের জন্য করেছেন অথবা ওয়াইফ হাজব্যান্ডের জন্য করেছেন, দিস ইজ ইমিডিয়েট রিলেটিভ। আরও হতে পারে ছেলে মেয়ে বাবা মার জন্য যেটা করে থাকেন, সেটি আমি শুনিনি। যেমন আজকে একজন গত 19 তারিখে ভিসা পেয়েছেন, IR5 হচ্ছে ইমিডিয়েট রিলেটিভ, বাবা ছেলে মেয়ে করেছেন বাবার জন্য, উনি ভিসা পেয়ে গেছেন, উনি কেউ চলে আসবেন, 21 তারিখের পরে হলেও কিছু যায় আসে না। সো
দেয়ার আর মেনি এক্সেপশনস, এই এক্সেপশনটা আমরা শুনতে পাচ্ছি, এখনও শিওর না। দোজ হু আর কামিং টু হেল্প ইন দ্য ইউএস, যারা ইউএস সরকারের হেল্পের জন্য আসবেন বা ন্যাশনাল ইন্টারেস্টের জন্য আসবেন, তাদের একটা এক্সেপশন হতে পারে বলে শুনছি। উই উইল ওয়েট ফর এ স্পেসিফিক অ্যান্ড আই উড নট বি সারপ্রাইজ, আমি সারপ্রাইজ হব না যে অ্যাকসেপ্টেন্স ইন প্লেস অর এক্সেপশনস রাখা হবে এখানে। এখন তো ঢালাও করে দেওয়া হচ্ছে কার্পেট। সো জাস্ট গিভেন দ্য স্ট্রেংথ অফ দ্য সার্টেন লবিং, আপনি জানেন অনেক লবিং গ্রুপ থাকে, অনেক ইকোনমিক ইম্প্যাক্ট থাকে, যার নেসেসিটি থাকে, অনেক কিছু ফরেন ওয়ার্কার্স থাকে, তাদের ক্ষেত্রে এটি হবে না। হোয়াট আদার কনসার্ন, অন্য আদার কনসার্ন কি আছে? অলরাইট, আমি নাম্বার অফ কনসার্নের কথা এখানে বলবো, যেটা আমি মনে করি আমি পার্সোনালি স্পেকুলেশন করছি বেসড অন আমি যেটা শুনছি বা জানতে পারছি, ওকে, অথবা যেটি রিলিজ করা হয়েছে এই পর্যন্ত। অ্যাগেন দিস ইজ সাবজেক্ট টু চেঞ্জ ওয়ান্স অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গোজ ইন টু এফেক্ট, অ্যান্ড আমি মনে করি যে আমাদের ওপিনিয়ন তখন আরও একটু শক্ত হবে। লেটস সে যে আপনার ইউ হ্যাভ এ পেন্ডিং I-30 পিটিশন ফর ইয়োর ফ্যামিলি, আপনার ফ্যামিলির জন্য দেশের বাইরে, তারা এখানে নেই, বাইরে আছেন, ফ্যামিলি মেম্বার ইজ ফর ওয়ান অফ দোজ 75 countries. Remember that I-130 is a process by USCIS, not Department of Homeland Security or Department of State, okay? So, however, এটি কিন্তু এক্সেপশন হতে পারে কারণ এটি ইটস প্রসেস, বাট হাউএভার এই 130 কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায় যখন আপনার ইউর ফ্যামিলি মেম্বার ইজ গোয়িং টু গো টু দ্য কাউন্সিলর প্রসেসিং, তখন কিন্তু আটকে যাবে। সো আই নো এম্বাসি দে অর্ডার দেওয়া হয়েছে টু গেট দ্য ইমিগ্রেন্ট ভিসা ফ্রম দ্য USCIS, কিন্তু তাদেরকে সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে না। সো লেটস সে ইউ আর ইন বাংলাদেশ অ্যান্ড ইউর স্পন্সরিং ইউর ওয়াইফ অ্যান্ড যিনি দেশে আছেন, শি ইজ নট গোনা গেট দ্য ভিসা, এই মুহূর্তে পাবেন না, ওকে? সো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, মানে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন ইন্টারপ্রিটেশন কীভাবে ব্যাখ্যা করছেন অফ দ্য এই লটি, এই ফ্রিজটি USCIS and DHS এখনও কিন্তু আমরা সামঞ্জস্য দেখিনি। সো লেটস সে পেন্ডিং, আপনার পেন্ডিং সিটিজেনশিপ N-400 সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন আছে, আপনি ওই 75টি দেশের মধ্যে একটি, অ্যাগেন দিস মেমো স্পেসিফিকলি বলছে ভিসা ইস্যুয়েন্স আউটসাইড, দেশের বাইরে আপনার ন্যাচারালাইজেশন প্রসেস কিন্তু থামবে না, ইটস নট ডাইরেক্টলি এফেক্টেড USCIS। দিস ইজ সিগনিফিকেন্ট, এটা অত্যন্ত বড় ব্যাপার। সো এটি আরেকটি ব্যাপার হচ্ছে এই ডেফিনেশনটি আমরা এখনও পরিষ্কার না, ইটস আনসেটলিং। সো আমরা আরও অনেক কিছু, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। হোয়াট ইউ নিড টু ডু, talk to a lawyer before you make any decision, okay? You need to do practical situation instead of ulta-palta decisioner জায়গায়। So make sure you consult a professional, a lawyer, okay? Now এটি 21 তারিখে এফেক্টে যাচ্ছে, উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, আমরা এই সময়টা একটু বসে থাকবো। প্লিজ বিভ্রান্ত হবেন না। ফ্র্যাঙ্কলি আমি মনে করি ইট ডাজ নট অফিসিয়ালি গেট ইন টু এফেক্ট 21 তারিখের মধ্যে। সো আপনাকে যাদের ইন্টারভিউ আছে এর মধ্যে ভিসা, আপনার যদি ইন্টারভিউ স্কেজুয়াল করা থাকে, ডু নট মিস ইউর ইন্টারভিউ, ইউ শুড গো অ্যান্ড ফিনিশ ইউর ইন্টারভিউ। আপনাকে তারা কন্ট্যাক্ট করবে, পরে জানাবে কি করবে, কিন্তু ইউ শুড নট। দেয়ার আর আদার এক্সেপশন, ডুয়াল ন্যাশনাল যারা আছেন তাদের জন্য এক্সেপশন, এই ভিসা ব্যান তাদের জন্য অ্যাপ্লাই করা না। ডাজ ইট এফেক্ট মাই কারেন্ট ভ্যালিড ভিসা? আপনি এই মুহূর্তে ভ্যালিড ভিসা আছে, নন ইমিগ্রেন্ট ভ্যালিড ভিসা না, আপনার ভিসা রিভোকও হয়নি, আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি যাওয়া আসা করতে পারবেন। ডাজ দিস অ্যাপ্লাই টু ট্যুরিস্ট ভিসা? নো, এইটি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নো। সো দিস ইজ ওয়ার্থ নোটিং দ্যাট আই সেড বিফোর অ্যান্ড আই এম গোয়িং টু সে ইট এগেন, ডু নট লিভ দ্য কান্ট্রি, আপনারা যারা দেশের ভিতরে আছেন, আনলেস অ্যাবসোলুটলি ইউ হ্যাভ টু, একেবারে করতেই হবে, ইউ মাস্ট কনসাল্ট এ লয়ার বিফোর ইউ ডু এনিথিং। টাইম ইজ নট অন ইউর সাইড, সিচুয়েশন ইজ নট অন ইউর সাইড, আপনার পক্ষে নেই। আরও ডিটেলস আছে যেটি আমি আগামী সপ্তাহে তুলে ধরবো, এর আরও অনেক কিছু জানতে হবে, এবং আমি স্পন্সরশিপ এবং যে পাবলিক চার্জ এটির প্রতিটি স্টেপ তুলে ধরবো আপনাদের কাছে, কারণ এখন এটি USCIS এর মেমো আছে আমার হাতে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।